আসসালামু আলাইকুম। আমাদের বোর্ড টু অ্যাডমিশন এই সিরিজে আজকে আমরা দ্বিতীয় লেকচারে আসলাম এবং প্রথম লেকচারটা তোমরা খুবই ভালোভাবে এনজয় করলা এবং আমাকে অনেকে জানাইছো যে ভাইয়া অনেক ভালো হয়েছে। আমরা এই লেকচারগুলো প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি চাচ্ছি। এনিওয়ে, তো আমরা আজকে দ্বিতীয় লেকচারে আসলাম এবং এই লেকচারে আমরা প্রাণীর পরিচিতি চ্যাপ্টারে 2023 সালের সবগুলা কোয়েশ্চেন দেখে ফেলবো, যত বোর্ডে যত কোয়েশ্চেন আসছে। তো এইভাবে আমরা প্রথমত 2023 সালের সকল চ্যাপ্টারের সকল বোর্ড দেখবো, তারপর 22 সাল। তো এই ধারাবাহিকতায় আমাদের বোর্ড টু অ্যাডমিশন সিরিজটা চলতে থাকবে। সো বোর্ডের কোয়েশ্চেনগুলো যারা একবার ভালোভাবে সলভ করবা, অ্যাডমিশনে অনেক অনেক কোয়েশ্চেন তোমরা ইনশাল্লাহ কমন পাবা। সো প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখো। এই ভিডিওগুলো কিন্তু আমাদের ইউটিউবেও যাচ্ছে, পাশাপাশি আমাদের ফেসবুক পেজেও কিন্তু তোমরা পাচ্ছ। সো দুই জায়গাতেই দেখতে পারবা, কিন্তু ভালোভাবে দেখতে হবে, তাহলে তোমার অ্যাডমিশনের জন্য একদম ভালো একটা এখানে কিন্তু পটেনশিয়ালিটি তুমি পাবা ইনশাল্লাহ। সো আজকে আমরা দেখবো প্রাণীর পরিচিতি চ্যাপ্টারের প্রথম একটা কোয়েশ্চেন। যদি আমি দেখি, এখানে আমরা 23 সালের কোয়েশ্চেন সবগুলো এখানে সলভ করবো সব বোর্ডের। তো এটা হচ্ছে আমাদের, দেখো, যশোর বোর্ডের 17 সালে এবং কি চট্টগ্রাম বোর্ডের হচ্ছে তোমার 23 সালে। এখন অনেকেই ভাবতে পারো যে ভাই বোর্ডের কোয়েশ্চেনে কি দরকার, বাট এটা তুমি পরে বুঝবা, অ্যাডমিশনটা দাও এবং ক্লাসগুলো করো, তখন তুমি বুঝতে পারবা যে অ্যাডমিশন আসলে বোর্ডের কোয়েশ্চেন কি পরিমাণে কমন আসে। আচ্ছা, তো কোয়েশ্চেন ছিল হচ্ছে ঘাসফড়িং নিম্ফ থেকে পূর্ণাঙ্গে পরিণত হতে কতবার খোলস উন্মোচন করে। তাহলে নিম্ফ থেকে পূর্ণাঙ্গে যাওয়ার জন্য সে কতবার খোলসটাকে ত্যাগ করে। মূলত এটা হচ্ছে কতবার জানো? মেইনলি হয় কতবার? 5 থেকে 6 বার হয়। সো এককভাবে যখন দেওয়া থাকবে তখন আমরা 5 বারটাকে অ্যান্সার করব। সো এই যে নিম্ফ থেকে পূর্ণাঙ্গে যাচ্ছে, এই প্রসেসটা আসলে কিসের অংশ? ঘাসফড়িং এর রূপান্তরের অংশ। এখন আসো, ঘাসফড়িং এক্স্যাক্টলি কি ধরনের রূপান্তর দেখা যায়? তো ঘাসফড়িং এ মনে রাখবা, ঘাসফড়িং এ হচ্ছে তোমার কি অসম্পূর্ণ রূপান্তর দেখা যায়। কি রূপান্তর ভাইয়া? অসম্পূর্ণ রূপান্তর। একটু আমরা যদি ভালো করে ডিটেলসে পড়ি, অসম্পূর্ণ রূপান্তর, অথবা আমরা বলতে পারি কি এটাকে হেমি মেটাবোলাস বলতে পারি। আচ্ছা, এখন আসো এই ঘাসফড়িং এর অসম্পূর্ণ রূপান্তরটা কিভাবে ঘটে। তো প্রথমত আসো, এখানে 3টা ধাপ থাকবে টোটাল। প্রথমে আসে কি ডিম, তারপর যাবে কোথায়? নিম্ফ, এবং তারপর যাবে কোথায়? পূর্ণাঙ্গ প্রাণীতে। এবং যখন এই নিম্ফ থেকে পূর্ণাঙ্গ প্রাণীতে যাবে, তখন ঘাসফড়িংটা তার খোলসটাকে কতবার উন্মোচন করবে? টোটাল 5 বার সে উন্মোচন করবে। এখন আসো, এই যে খোলস উন্মোচন, তাহলে এই খোলস উন্মোচনটার নাম কি, বা খোলস মোচনটার নাম কি? ঠিক আছে, তাহলে এই খোলস মোচন কি বলতেছি? খোলস মোচন, এটার নাম কি? এটাকে বলা হচ্ছে কি, মূলত মোল্টিং বলা হয়। সো এই কোয়েশ্চেন গুলো কিন্তু আসতে পারে যে ঘাসফড়িং এর খোলস মোচনটাকে কি বলা হয়? মোল্টিং বলা হচ্ছে। এখন এই যে খোলস মোচনটা কতবার হচ্ছে? 5 বার হচ্ছে। তাহলে একটা বার মানে প্রত্যেকবার, বা আমি যদি বলি আরো সঠিকভাবে, যে 2টা ধাপের মধ্যবর্তী বা 2টা খোলস মোচনের মধ্যবর্তী সময়কে কি বলা হচ্ছে? ইনস্টার বলা হচ্ছে। কি বলা হচ্ছে? ইনস্টার বলা হচ্ছে। সো আমাদের এই ঘাসফড়িং এর রূপান্তর থেকে এর বাইরে কোনো কোয়েশ্চেন ইনশাআল্লাহ আসবে না। সো আমরা এই কোয়েশ্চেন থেকে এই ব্যাখ্যাগুলো ভালো করে দেখে ফেলবো। ইনস্টারটা অনেক আসে। ইনস্টার হচ্ছে কি, তোমার একটা খোলস মোচনের থেকে আরেকটা খোলস মোচনে যাওয়ার মাঝে যে সময়টা, এটাকে বলা হচ্ছে ইনস্টার, এবং খোলস মোচনটাকে বলা হচ্ছে কি মোল্টিং। এবং এটার ধাপগুলা কি কি? এই ধাপগুলো আছে, এবং এটাকে বলা হচ্ছে কি অসম্পূর্ণ বা হেমি মেটাবোলাস। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেনে যদি আমরা যাই, আজকে আমরা অনেকগুলো কোয়েশ্চেন নিলাম। আচ্ছা, এটা আসছে হাইড্রা থেকে, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোন প্রাণীর দেহে টোটিপটেন্ট প্রকৃতি কোষ পাওয়া যায়? তাহলে টোটিপটেন্ট জিনিসটা আসলে কি? টোটিপটেন্ট হচ্ছে কি পুনরুৎপত্তি। টোটিপটেন্ট মানে হচ্ছে কি ভাইয়া? পুনরুৎপত্তি। এখন তোমরাই বলো যে পুনরুৎপত্তি কথাটা আমরা কোথায় পাচ্ছি? মূলত হাইড্রাতে পাচ্ছি, তাই না? হাইড্রাতে পাচ্ছি। এখন আসো, এই পুনরুৎপত্তি ক্ষমতাটা কোন কোষের কারণে হয়? হাইড্রার ইন্টারস্টিশিয়াল কোষের কারণে। তাহলে হাইড্রার ইন্টারস্টিশিয়াল কোষের কারণে। এখন আসো, যখন হাইড্রার প্রতিটা ইন্টারস্টিশিয়াল কোষ কতদিন পর পর স্থানান্তর হচ্ছে? কতদিন পর পর স্থানান্তর হচ্ছে নতুন ভাবে? 45 ডেজ, অর্থাৎ 45 দিন অন্তর অন্তর কি হচ্ছে? কোষগুলা স্থানান্তরিত হচ্ছে। এবং এই যে পুনরুৎপত্তি ক্ষমতাটা বা টোটিপটেন্সি, এটা কে প্রথমত বের করেছিলেন? এটা হচ্ছে কে বলো? আব্রাহাম ট্রেম্বলে বের করেছে। কে? আব্রাহাম ট্রেম্বলে। এবং এইটার জন্য কি হচ্ছে, তোমার হাইড্রা, তোমার একটা অংশ কাটলে এখানে কি আরো অনেকগুলো অংশ কি হচ্ছে? প্রতিনিয়ত উঠে যাচ্ছে বা তৈরি হচ্ছে বা সৃষ্টি হচ্ছে। তো এটা হচ্ছে কি আমাদের এই কোয়েশ্চেনের ব্যাখ্যা। আচ্ছা, এরপর আসো, এবং আরেকটা জিনিস মনে রাখবা যে হাইড্রা দেহের যে কোনো কোষ, যে কোনো ক্ষয়পূরণ যা কিছু হোক না কেন, সবকিছু কে করে থাকে? ইন্টারস্টিশিয়াল কোষ করে থাকে। ওকে, এরপর আসো, হাইড্রা চলন থেকে একটা কোয়েশ্চেন তুমি যে কোনো এক্সামে পেতে পারো। হাইড্রা লম্ব দূরত্ব অতিক্রম করার জন্য কোন চলন সম্পন্ন করে? তাহলে দেখো, এটা কোথায় আসছে? দিনাজপুর বোর্ড এবং কি মাদ্রাসা বোর্ডে আসছে 23 সালে। দিনাজপুর বোর্ডে 22 সালে আসছে। হাইড্রা লম্ব দূরত্ব অতিক্রম করার জন্য কি অতিক্রম করে? তাহলে মনে রাখবা, হাইড্রা লম্বার লতে মনে রাখবো হচ্ছে কি আমরা? লুপিং।
এখন এই লুপিং এর কিন্তু আরো কয়েকটা নাম আছে, যেমন আমরা বলতে পারি এটাকে হামাগুড়ি চলন বলা হয়। আচ্ছা, তারপর আসা হচ্ছে তোমার কি এটাকে জোকা চলন বলা হচ্ছে। এরপর হচ্ছে তোমার কি শোয়া পোকা চলন বলা হচ্ছে। কি পোকা? শোয়া পোকা চলন। তো এই নামগুলো আমরা একটু মনে রাখবো। এখন দেখো ডিগবাজি বা সমারসল্টিং। তো সমারসল্টিংটা মূলত হচ্ছে কি হাইড্রার সাধারণ চলন প্রক্রিয়া। এটা হচ্ছে কি হাইড্রার সাধারণ এবং হচ্ছে কি দ্রুত চলন প্রক্রিয়া। এটা হচ্ছে কি সমারসল্টিং। গ্লাইডিংটা হচ্ছে কি হাইড্রার ধীর গতির চলন প্রক্রিয়া। আচ্ছা, এরপর হচ্ছে কি সাঁতার তো নরমাল সাঁতার আছে। এখন হামাগুড়ি অথবা কি লুপিং, সো এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করবে হামাগুড়ি বা লুপিং এর মাধ্যমে। ঠিক আছে সবাই? তো আমরা এই চলনগুলো খুব ভালো করে দেখব। লুপিংটা আর হচ্ছে কি সমারসল্টিংটা আমাদেরকে একটু ভালোভাবে দেখতে হবে। সমারসল্টিং এর সাধারণ এবং কি দ্রুত। এবং আরেকটা জিনিস মনে রাখবা, এই হাইড্রা যখন লুপিং চলনটা দেয় তখন তার প্রতিবারে হচ্ছে কি হাইড্রা তার দেহের অর্ধেক দূরত্ব অতিক্রম করে। আর অপর দিকে যখন হাইড্রা সমারসল্টিং এ আসে তখন কি তার প্রতিবারে হাইড্রা কি করে তার দেহের দ্বিগুণ দূরত্ব অতিক্রম করতেছে। কত গুণ? দ্বিগুণ দূরত্ব অতিক্রম কিন্তু করে এখানে। আচ্ছা, এরপর আসো আমাদের পরের কোয়েশ্চেন হচ্ছে 4 নাম্বার কোয়েশ্চেন। দেখো 4 নাম্বার কোয়েশ্চেন আমরা কি পাচ্ছি যে ঘাসফড়িং এর হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি? আমরা সবাই জানি হচ্ছে কি ঘাসফড়িং এর হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কি 7টি প্রকোষ্ঠ থাকে। ওকে, তাহলে ঘাসফড়িং এর হৃৎপিণ্ড বলা হয় না, মূলত ঘাসফড়িং এর হৃৎপিণ্ডকে কি বলা হচ্ছে? হৃদযন্ত্র বলা হচ্ছে। এবং এই ঘাসফড়িং এ তোমার 7টি প্রকোষ্ঠ থাকতেছে এবং এই প্রকোষ্ঠগুলা দেখতে কি রকম? এগুলো দেখতে হচ্ছে কি মূলত নলাকার। ঘাসফড়িং এর হৃৎপিণ্ড দেখতে কি রকম? নলাকার থাকে। এবং এই ঘাসফড়িং এর হৃদযন্ত্রটা মূলত হচ্ছে কি পেরিকার্ডিয়াল সাইনাসে থাকে। কোথায় থাকে? পেরিকার্ডিয়াল সাইনাস। তাহলে কোন সাইনাসে থাকবে ঘাসফড়িং এর হৃৎপিণ্ডটা? পেরিকার্ডিয়াল সাইনাসের মধ্যে থাকবে হচ্ছে কি ঘাসফড়িং এর হৃৎপিণ্ডটা। এবং এই পেরিকার্ডিয়াল সাইনাসের মধ্যে ঘাসফড়িং এর হৃৎপিণ্ডটা হচ্ছে তোমার কি মস্তক থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত থাকবে। তাহলে কোত্থেকে? এটা মস্তক থেকে কোন পর্যন্ত থাকবে? এটা পায়ু পর্যন্ত বিস্তৃত থাকবে। সো আমরা এই জিনিসগুলো ভালো করে দেখে ফেলবো। তাহলে আমরা হৃদযন্ত্র নিয়ে মোটামুটি অনেক কিছু আমরা এখানে শিখে ফেললাম। ওকে, নেক্সট কোয়েশ্চেন আসো। হাইড্রার নাইট্রোজেন ঘটিত বর্জ্য শৈবালের কিসের চাহিদা পূরণ করে? তাহলে আমরা খুব ভালো করে জানি যে ভাই নাইট্রোজেন থেকে কি তৈরি হচ্ছে? অ্যামোনিয়া, তাই না? তাহলে কি হচ্ছে? নাইট্রোজেন ঘটিত বর্জ্য শৈবালে কিসের চাহিদা পূরণ করে? অ্যামিনো অ্যাসিড। তারপর কি আসছে? অ্যামিনো অ্যাসিড থেকে তোমার প্রোটিনের চাহিদা পূরণ করে। তাহলে এটা কি করতেছে? হাইড্রা প্রোটিনের চাহিদা পূরণ করে। এখন দেখো এই হাইড্রা এবং শৈবালের মধ্যে কি দেখা যাচ্ছে? একটা মিথজীবিতা দেখা যায়। এখন কোন কোন হাইড্রা? ক্লোরোহাইড্রা এবং হচ্ছে কি যোগ ক্লোরেলা নামক শৈবালের মধ্যে কি হচ্ছে? এখানে তোমার মূলত মিথজীবিতাটা হয়। কিন্তু এটাও একটু মনে রাখবা, মাথায় রাখবা। এবং এখানে শৈবাল কি কি উপকারগুলো পাচ্ছে? সাধারণত হাইড্রা গ্যাস্ট্রোডার্মিস এসে আশ্রয় পাচ্ছে। তাহলে প্রথম কথা হচ্ছে আশ্রয় পাচ্ছে। তারপর হাইড্রা থেকে কার্বন ডাইঅক্সাইড পাচ্ছে, যেটা দিয়ে সে খাদ্য তৈরি করতেছে, তাই না? তারপর কি এখানে অ্যামোনিয়া পাচ্ছে, যেটা হচ্ছে কি সে প্রোটিন হিসেবে সে গ্রহণ করতেছে। তাহলে এগুলো হচ্ছে কি শৈবালের প্রাপ্ত উপকার। আচ্ছা, তারপর দেখো হাইড্রা কি উপকারগুলো পাচ্ছে? এখানে মিথজীবিতা, মানে কি একে অপরে কি পরস্পরের মাধ্যমে উপকৃত হবে। তাহলে হাইড্রা কি জিনিসগুলো পাচ্ছে? এখানে অক্সিজেন পাচ্ছে, তার শ্বসন ক্রিয়া হচ্ছে, তাই না? তারপর কি সে খাদ্য পাচ্ছে, তো এই জিনিসগুলো কি? তারপর কি সে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করার একটা মাধ্যম পাচ্ছে। তো এই জিনিসগুলো কি মূলত হাইড্রা উপকারগুলো পাচ্ছে এবং এটা কি মিথজীবিতা দেখা যায়। ওকে, এরপর আসো আমরা যদি দেখি 6 নম্বর কোয়েশ্চেন। পতঙ্গের পায়ের কবজা পরবর্তী অংশ কোনটা? এটা মূলত কি আমাদের ঘাসফড়িং এ বোঝাচ্ছে। এটা ঢাকা বোর্ডের 23 সালের কোয়েশ্চেন। তাহলে পতঙ্গের কবজা পরবর্তী অংশ কোনটি? তাহলে পতঙ্গের যে পা থাকে এটার নাম কি? সালটোরিয়াল পা। তাহলে পতঙ্গের পায়ের নাম কি বলতো দেখি, বা ঘাসফড়িং এর পায়ের নাম কি বলতো? সালটোরিয়াল পা। ঘাসফড়িং এর পায়ের নাম হচ্ছে কি? সালটোরিয়াল পা বলা হয়। এবং এই সালটোরিয়াল পায়ের ক্ষেত্রে যে ধাপগুলো হয়, প্রথম শুরুটা হচ্ছে কি ত্রিকোণাকার কক্সা দিয়ে। তাহলে প্রথমত শুরু হবে কি দিয়ে? বাই কক্সা দিয়ে। কক্সার পরবর্তীতে কি থাকবে? ট্রোকেন্টার। কি থাকবে? ট্রোকেন্টার। আচ্ছা, তারপর ট্রোকেন্টারের পরে যাবে হচ্ছে কোথায়? ফিমারে যাবে। আচ্ছা, ফিমারের পরে যাবে হচ্ছে তোমার কি? টিবিয়া। তারপর কি? টার্সাস। টিবিয়াতে যাবে এবং তারপর হচ্ছে কি লাস্টে হচ্ছে তোমার কি? টার্সাসে যাবে। একটা জিনিস একটু মনে রাখবা, এই সিকোয়েন্সটা একটু মনে রাখবা ভালো করে। তাহলে এখানে 5টা খণ্ড পাচ্ছি আমরা। টোটাল কয়টা খণ্ড পাচ্ছি? 5টা। এখন আসো এই ফিমারটা হচ্ছে কি? এই ফিমারটা হচ্ছে কি সবচেয়ে বড় থাকবে। সো মানুষের যেমন ফিমার বড়, ঠিক একই ভাবে হচ্ছে তোমার কি আমাদের ঘাসফড়িং বলো বা পতঙ্গ, ওদের ক্ষেত্রে কিন্তু ফিমারটাই বড় থাকছে। এবং পাটার নাম কি? সালটোরিয়াল পা বলা হয়। এবং এই কক্সাটা দেখতে কি রকম? এটা হচ্ছে কি ত্রিকোণাকার।
ত্রিকোণাকার থাকে। তো আমরা ঘাসফড়িং এর পা থেকে এই জিনিসগুলা খুব ভালো করে জেনে নিব। আচ্ছা, পরের কোশ্চেনে চলো আমরা যদি যাই। আমাদের পরের কোশ্চেন হচ্ছে কি 7 নাম্বার। 7 নাম্বার কোশ্চেনে কি বলতেছে যে রুই মাছের, এইটাও ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বলতেছে হচ্ছে কি রুই মাছের বায়ুথলিতে রক্ত সরবরাহ করে কোন ধমনী। সো রুই মাছের রক্ত সরবরাহ কোন ধমনী কোথায় নিয়ে যাচ্ছে, এগুলা কিন্তু অনেক অ্যাডমিশন আসছে এবং অনেক বিশ্ববিদ্যালয়ে আসছে। তো দেখো বোর্ড কোশ্চেন অ্যাডমিশনে অনেকবার আসতেছে, তো বোর্ড কোশ্চেন গুলো তোমাকে মাস্ট সলভ করে যেতে হবে। এখন মাস্ট বলতে কি, তুমি সলভ নাও করতে পারো, সলভ না করেও মানুষ চান্স পাচ্ছে, বাট তুমি যখন সলভ করবা তখন তোমার প্রিপারেশনটা যে সলভ না করতেছে তার চেয়ে আরো বেটার হবে, কয়েক গুণ বেশি বেটার হবে। সো অ্যাডমিশন মানে কি, তোমার এখানে অ্যাডমিশন এরকম না যে তুমি 80% পাবা, 80% তোমার টার্গেট, দ্যাট এরকম না। তো অ্যাডমিশনটা হচ্ছে কি তুমি আরেকজনের চেয়ে কতটুকু বেটার প্রিপারেশন নিচ্ছ, কতটুকু বেটার এক্সামে ভালো করতেছো। তো এই জন্য বলতেছি যে এই জিনিসগুলো ভালো করে দেখো, বোর্ড কোয়েশ্চেন গুলো। আচ্ছা দেখো, রুই মাছের বায়ুথলিতে রক্ত সরবরাহ কোন ধমনী, আমরা এগুলো এত মুখস্থ করার দরকার নাই। প্যারাইটাল, তো এই প্যারাইটাল শব্দটা মূলত কি বোঝায়, প্যারাইটাল দিয়ে আমরা সবসময় মনে রাখবো কি এটা হচ্ছে কি তোমার দেহ প্রাচীর বোঝাচ্ছে। তাহলে এই প্যারাইটাল ধমনীটা মূলত কোথায় নিয়ে যাবে, দেহ প্রাচীরে নিয়ে যাবে, দেহ প্রাচীরে। আচ্ছা, ইলিয়াক, ইলিয়াক, ইলিয়াক থেকে আমরা কি মনে রাখবো, ইলিয়াম, ইস্চিয়াম, পিউবিস, এটা আমাদের কোথায় যাচ্ছে বলো তো দেখি, বলো আমাদের মানুষের ক্ষেত্রে কোথায় থাকে, শ্রোণী অস্থিচক্রে। সিমিলারলি রুই মাছের যে শ্রোণী পাখনা আছে, এই শ্রোণী পাখনার মধ্যে হচ্ছে কি এই ইলিয়াকটা, তাহলে এটা কোথায় যাবে, শ্রোণী পাখনা, শ্রোণী পাখনায় ব্লাডটা নিয়ে যাবে। আচ্ছা, এরপর আসো সিলিয়াকো মেসেন্টেরিক। সিলিয়াকো মেসেন্টেরিক আর হচ্ছে কি সাবক্লেভিয়ান। তাহলে এই সিলিয়াকো মেসেন্টেরিক যেটা আছে, এই সিলিয়াকো মেসেন্টেরিকটা হচ্ছে কি মূলত রুই মাছের যে অভ্যন্তরীণ অংশগুলো থাকে দেহের, যেমন পাকস্থলী থেকে শুরু করে দেহের অভ্যন্তরীণ অংশগুলা, এগুলাতে হচ্ছে কি মূলত সিলিয়াকো মেসেন্টেরিক। তাহলে এটা হচ্ছে কি উত্তরটা হবে বায়ুথলিতে সিলিয়াকো মেসেন্টেরিক। আরেকটা বাকি আছে কি সাবক্লেভিয়ান। তো সাবক্লেভিয়ানটা কি মনে রাখবা, আমরা মূলত হচ্ছে কি দেখো আমরা ক্লাভিকল পড়ি না, মানুষের ক্ষেত্রে কি পড়তেছি, ক্লাভিকল। তো এই ক্লাভিকলটা কোথায় থাকছে, বক্ষ অস্থিচক্রে বা বুকের আশেপাশে তো থাকছে। তাহলে এই ক্লাভিকল থেকে ক্লাভিয়ান, তো এই সাবক্লেভিয়ানটা মূলত হচ্ছে কি ঘাসফড়িং এর তোমার মূলত কি বক্ষ পাখনায় যাচ্ছে। তাহলে দেখো এইগুলো কিন্তু আমাদের মুখস্থ করার দরকার নেই। আরো কয়েকটা মনে রাখবো আমরা, যেমন রেনালটা, রেনালটা কোথায় যাচ্ছে, বৃক্কে, তাই না? আচ্ছা, তারপর আসো আমাদের আরেকটা আছে তোমার কি কড়াল ধমনী। তো কড়াল ধমনীটা কোথায় যাচ্ছে বলো, লেজের দিকে। ঘাসফড়িং এর লেজে যাচ্ছে হচ্ছে তোমার কি কড়াল ধমনী, লেজ বা পুচ্ছ পাখনায় যাচ্ছে কি তোমার কড়াল ধমনী। সো এই যে ধমনীগুলো আছে এগুলো খুব ভালো করে তোমাদেরকে পড়তে হবে। তাহলে দেখো বেশি কিছু মুখস্থ করার দরকার নেই। প্যারাইটাল মানেই বুঝাচ্ছে কি দেহ প্রাচীর, তো প্যারাইটাল দিয়ে দেহ প্রাচীর। তারপর আসছে তোমার কি ইলিয়াক, ইলিয়াক মানে কি আমরা ইলিয়াম, ইস্চিয়াম, পিউবিস, সেখান থেকে মনে রাখবো শ্রোণী পাখনা। সিলিয়াকো মেসেন্টেরিক মানে বোঝাচ্ছে কি মেসেন্টেরন বা মেসু, মেসু কথাটা দিয়ে আমরা সবসময় বুঝবো কি এটা মাঝে বা অভ্যন্তরীণ বা মানে মাঝামাঝি সব জিনিসগুলো, পাকস্থলী বলতে পারো, বায়ুথলি বলতে পারো, এই জিনিসগুলো হচ্ছে কি সিলিয়াকো মেসেন্টেরিক। সাবক্লেভিয়ান, ক্লেভিয়ান হচ্ছে কি ক্লাভিকল থেকে আসছে ধরে নাও, তো ক্লাভিকলটা কি বক্ষ বোঝাচ্ছে বা বক্ষ অস্থিচক্র, এবং রুই মাছের ক্ষেত্রে কি বক্ষ পাখনা। রেনাল মানে কি বৃক্কে, এবং কি কডাল মানে হচ্ছে কি লেজে। তাহলে এইভাবে আমরা কিন্তু খুব সহজে মনে রাখতে পারি। আচ্ছা, এরপর আসো ঘাসফড়িং এর স্তিমিত আলোকে, তোমার স্তিমিত আলোকে দর্শনের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য। আচ্ছা, ঘাসফড়িং এর স্তিমিত আলোকে যে প্রতিবিম্বটা দেখা যায় সেটা হচ্ছে কি সুপার পজিশন, সুপার পজিশন প্রতিবিম্ব দেখা যায়, এবং এই সুপার পজিশন প্রতিবিম্বে মূলত হচ্ছে কি অস্পষ্ট হয়। তাহলে প্রতিবিম্বটা কেমন হচ্ছে, অস্পষ্ট হচ্ছে, এবং এটা কি করে স্পষ্ট বিম্ব তৈরি করে, এটা হবে না। অ্যাপোজিশন বিম্ব তৈরি করে না, সাধারণত স্পষ্ট আর অ্যাপোজিশন দুইটা হচ্ছে কি সিমিলার। তাহলে অ্যাপোজিশনটা কি করতেছে, স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করে। ওকে, আচ্ছা, তারপর উভয় আলোক রশ্মি সমানভাবে গ্রহণ করা, অর্থাৎ উভয় আলোক রশ্মি বলতে কি এখানে একটা আলোক রশ্মি কি একদম তোমার তির্যক ভাবে আসবে, এরকম ভাবে তির্যক ভাবে, আরেকটা হচ্ছে কি উলম্ব বরাবর আসবে। তাহলে এই যে তোমার সুপার পজিশন প্রতিবিম্বটা আছে এটা কি করে, তির্যক, তাহলে উভয় আলোকটা কি করতেছে সমানভাবে গ্রহণ করে। তাহলে উভয় বলতে কি বোঝাচ্ছে, এখানে তির্যকটাকে গ্রহণ করবে প্লাস কি উলম্ব, এই দুইটাকে কি করতেছে এখানে সে গ্রহণ করতেছে। বাট অ্যাপোজিশনটা যেটা করে এটা শুধুমাত্র কি তির্যকটাকে সে গ্রহণ করে, বাট উলম্বটাকে গ্রহণ করে না, রঞ্জক আবরণীতে প্রসারিত করে, এগুলো অ্যান্সার হবে না। সো আমরা এইখান থেকে ভালো করে মনে রাখবো কি সুপার পজিশন একটা প্রতিবিম্ব, আর এটা হচ্ছে কি অ্যাপোজিশন। তো অ্যাপোজিশনটা স্পষ্ট, সুপার পজিশনটা কি অস্পষ্ট। অ্যাপোজিশনটা তির্যক আলো গ্রহণ করে, এবং সুপার পজিশনটা তির্যক প্লাস উলম্ব দুইটাকে সে গ্রহণ করতেছে। ক্লিয়ার সবাই? তো আমি আশা করি এখান থেকে কোশ্চেন আসলে তোমরা ইজিলি পারবা। এই যে বোর্ড কোয়েশ্চেন গুলা স্পেশালি যদি বলো যে ভাই কোন ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের জন্য ইম্পর্টেন্ট।
জাহাঙ্গীরনগর ডি ইউনিটের জন্য আমাদের যে পূর্ণাঙ্গ কোর্স আছে এখানে কিন্তু আমরা এই বোর্ড কোয়েশ্চেনগুলো থেকে আমরা এক্সাম পর্যন্ত নিব এবং লাইভ ম্যারাথন ক্লাসও কিন্তু এই বোর্ড কোয়েশ্চেন থেকে হবে। সো আমরা সমান গুরুত্ব দিয়ে আমাদের প্রত্যেকটা জিনিস মানে কোয়েশ্চেন ব্যাংক, বোর্ড কোয়েশ্চেন সবকিছু আমরা সমান গুরুত্ব দিয়ে কিন্তু তোমাদেরকে জাহাঙ্গীরনগর ডি ইউনিটে বা পূর্ণাঙ্গ কোর্সটাতে আমরা সার্ভিসটা দিচ্ছি এবং ওখানে ভর্তি হও, তাহলে জাহাঙ্গীরনগর ডি এর জন্য একটা ইনশাল্লাহ বেস্ট প্রিপারেশন তোমাদের হবে। সো 13 তারিখ থেকে কিন্তু ওখানে ক্লাসটা শুরু হবে, বুঝছো? তো এনরোল করতে চাইলে পেজে একটা মেসেজ দিয়ে দাও। আচ্ছা, এরপর আসো আমাদের ঘাসফড়িং এর মস্তকের আয়তাকার প্লেটটির নাম কি? তাহলে দেখো ঘাসফড়িং এর এখানে তোমার প্রত্যেকটা অংশ থেকে আমরা কোয়েশ্চেন পাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে দেখো এখানে কি বোঝাচ্ছে, ঘাসফড়িং এর মস্তকের আয়তাকার প্লেটটির নাম কি? তো আয়তাকার দেখো বানানের সাথে মিলবে, এখানে আয়তাকার 1টা 2টা 3টা 4টা 5টা। তারপর দেখো তো ক্লাইপিয়াসের ক্ষেত্রে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। তো যেহেতু এখানে আমাদের বানান তোমার যে ওয়ার্ড না মানে অক্ষরগুলো আছে, এই অক্ষরের সংখ্যা যেহেতু মিলে গেছে, তো আমরা এটা দিয়ে মনে রাখবো কি আয়তাকারটা হচ্ছে কি তোমার ক্লাইপিয়াস। ওকে, তাহলে ঘাসফড়িং এর মস্তকের আয়তাকার প্লেটটির নাম হচ্ছে কি ক্লাইপিয়াস। এখন আসলে ভার্টেক্স জিনিসটা কি? এটা হচ্ছে কি মস্তকের উপরে, তাহলে মস্তকের উপরে কি থাকতেছে? ভার্টেক্স। এটা কোথায় থাকতেছে? ঘাসফড়িং এর মস্তকের উপরে। এবং এটা দেখতে কি রকম? এটা দেখতে হচ্ছে কি তোমার ত্রিকোণাকার। ভার্টেক্সটা দেখতে কি রকম? আকারটা মনে রাখবা ত্রিকোণাকার। আচ্ছা, এবং জানাটা কোথায় থাকে? মস্তকের পাশে, মস্তকের দুই পাশে থাকবে, মস্তকের দুই পাশে থাকবে হচ্ছে কি তোমার জানা। আচ্ছা, এরপর আসো কি ফ্রন্টস। ফ্রন্টস মানে কি ফ্রন্ট, তাহলে কি কপালে থাকবে, কপালের চৌড়া অংশ। তাহলে কপালের চৌড়া অংশটা হচ্ছে কি ফ্রন্টস। তাহলে ফ্রন্টস বা ফ্রন্টাল এই জিনিসগুলোকে আমাদের বোঝাচ্ছে মূলত কি এই যে কপালের চৌড়া অংশ, বুঝছো? তো আমরা এই জিনিসগুলো মনে রাখবো যে ভার্টেক্স উপরে বা ত্রিকোণাকার, এবং হচ্ছে কি জানা হচ্ছে কি মস্তকের দুই পাশে, আর ক্লাইপিয়াস তো আমরা দেখলামই অক্ষরগুলো সংখ্যা মিল রাখবো, তাহলে তোমার হচ্ছে কি আয়তাকার, এবং কি ফ্রন্টস হচ্ছে কি কপালে থাকবে। তাহলে আমরা অ্যাডমিশনের জন্য বিশেষ করে কি তোমার জিনিসগুলো যত সহজে মনে রাখতে পারি ততই বেটার। তুমি অ্যাডমিশনে জানার চেয়ে বেশি হচ্ছে কি কতটুকু তুমি মেমোরাইজ করে রাখতে পারতেছো। মেমোরাইজ গুলো যদি তুমি ট্রিক্স এর মাধ্যমে মনে রাখতে পারো সেটা আরো বেটার, অর্থাৎ কম পরিশ্রমে ভালো করে মনে রাখা, এটা হচ্ছে তোমার টার্গেট। 10 নম্বর কোশ্চেন আসো, কি বলতেছে রুই মাছের ফুলকা আর্চের সংখ্যা কত? ফুলকা আর্চ জিনিসটা কি? ফুলকা আর্চ হচ্ছে যেখানে রুই মাছের যে দুই পাশে যে ফুলকা গুলা থাকে, রুই মাছের দুই সারি যে ফুলকা গুলা আছে, এই ফুলকা গুলাকে সে ধারণ করে রাখে কে? এই ফুলকা আর্চ। এবং এই ফুলকা আর্চ টোটাল থাকতেছে কয়টা? 5টা। এবং এই 5টা ফুলকা আর্চ মিলে টোটাল 4 জোড়া ফুলকাকে ধারণ করে। কয় জোড়া? টোটাল 4 জোড়া ফুলকাকে কি করতেছে? সে ধারণ করতেছে। তাহলে দেখো এখানে যদি আমাদের আরেকটা কোশ্চেন আসে যে রুই মাছের ফুলকা কত জোড়া? 4 জোড়া হবে। তো আমরা জানবো কি রুই মাছের ফুলকা 4 জোড়া, এবং ফুলকা আর্চ হচ্ছে কয়টা? তোমার 5টা থাকবে। এবং এইগুলা কি করতেছে মূলত? তোমার রুই মাছের ফুলকা গুলাকে ধারণ করে রাখে। এরপর আসো 10 11 গুলো হাইড্রা, 11তে আসলাম আমরা। হাইড্রা থেকে কি আসছে দেখো, হাইড্রাতে অন্তঃকোষীয় পরিপাক ঘটে কোথায়? তাহলে হাইড্রাতে মূলত কি দুই ধরনের পরিপাক ঘটে, একটা হচ্ছে বহিঃকোষীয় পরিপাক, একটা হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক। এবং হাইড্রাতে অন্তঃকোষীয় পরিপাক ঘটে হচ্ছে মূলত কি ক্ষণপথযুক্ত কোষে। এবং হাইড্রা যে বহিঃকোষীয় পরিপাকটা আছে, এই বহিঃকোষীয় পরিপাকটাকে মূলত হেল্প করা হচ্ছে কি জানো? এখানে যে ফ্লাজেলাযুক্ত কোষ, এই ফ্লাজেলাযুক্ত কোষগুলা কি করে? বহিঃকোষীয় পরিপাকে সাহায্য করে। এটা কি করে? বহিঃকোষীয় পরিপাককে কি করে? সে সাহায্য করে। এখন আসো এই বহিঃকোষীয় পরিপাকটা এক্স্যাক্টলি ঘটে কোথায়? এটা যদি আসে তাহলে বহিঃকোষীয় পরিপাকটা এক্স্যাক্টলি ঘটে হচ্ছে হাইড্রার সিলেন্টরনে। হাইড্রার সিলেন্টরনে হচ্ছে কি এই বহিঃকোষীয় পরিপাকটা ঘটে। এবং এই কোশ্চেনটা অনেক আসে এমসিকিউতে তোমার মানে অ্যাডমিশনের ক্ষেত্রে। তাহলে বহিঃকোষীয় পরিপাক ঘটবে সিলেন্টরনে, এবং অন্তঃকোষীয় পরিপাকের ক্ষেত্রে ক্ষণপথযুক্ত কোষগুলো কি করবে? এখানে কাজ করে থাকবে। এরপর এনজাইম ক্ষরণকারী গ্রন্থি কোষে, এনজাইম ক্ষরণকারী গ্রন্থি কোষগুলো মূলত কি করে? তোমার এনজাইমটা ক্ষরণের মাধ্যমে পরিপাকে সাহায্য করতেছে। মিউকাস ক্ষরণকারী কোষগুলো কি করবে? এগুলো কি করবে? তোমার মিউকাস ক্ষরণ করবে। এবং মিউকাস জিনিসটা হচ্ছে কি একটা পিচ্ছিল পদার্থ, এবং এই পিচ্ছিল পদার্থগুলো মূলত কি করবে? খাদ্য বস্তুটাকে পিচ্ছিল করবে, এবং যেটার মাধ্যমে খাদ্যটা সহজে গলাধঃকরণ হবে। আমরা প্রত্যেকটা জিনিস এখান থেকে শিখে ফেললাম। এবং এখান থেকে আমি যদি বলি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি বহিঃকোষীয় পরিপাক কোথায় ঘটে? সিলেন্টরনে ঘটে। ওকে, আচ্ছা দেখো, আচ্ছা ক্লাসগুলো কেমন হয় তোমরা সবাই একটু রেসপন্স করবা, মানে সবাই একটু কমেন্ট করে জানাবা ভালো হচ্ছে কিনা, বা এখানে আমরা আরো কি কি জিনিস অ্যাড করতে পারি তোমরা একটু জানাবা। বা তোমরা হচ্ছে কি চাইবা জিনিসগুলো আমাদের কাছে, বা আমার কাছে বলবা যে ভাই এইটা করেন বা এই জিনিসটা আমাদের জন্য নিয়ে আসেন। তোমরা যখন চাইবা তখন আমি কিন্তু জিনিসগুলো আরো বেশি বেশি করে দেওয়ার জন্য আমার বেশি এক্সাইটমেন্টটা কাজ করবে। সো কমেন্ট করে জানাবা যে ক্লাস ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে, অথবা তোমাদের ক্লাসগুলোতে কি অ্যাড করলে তোমাদের আরো বেশি বেটার হয়। ঠিক আছে, সবাই একটু কমেন্ট করবা।
এরপর আসো ক্রপের বৈশিষ্ট্য কোনটি? আচ্ছা, ক্রপ জিনিসটা কি করে? প্রথমত হচ্ছে কি, ক্রপ জিনিসটা হচ্ছে কি, ঘাসফড়িং যে খাদ্যবস্তুটা গ্রহণ করে সেই খাদ্যবস্তুটাকে সাধারণত চূর্ণ বিচূর্ণ করে। তাহলে খাদ্যবস্তুকে চূর্ণ বিচূর্ণ করবে। তো চূর্ণ বিচূর্ণ করে কি করবে? সে আংশিক পরিপাকে সাহায্য করবে। চূর্ণ বিচূর্ণ করে সে কি করতেছে? তোমার আংশিক পরিপাকে সাহায্য করে। তাহলে ক্রপের বৈশিষ্ট্য কোনটি? ক্রপ হচ্ছে কি আংশিক পরিপাকে সাহায্য করে। তারপর আসো, রুই মাছের গলবিলীয় অঞ্চলে কতটি ফুলকা ছিদ্র থাকে? তাহলে কতটি ফুলকা ছিদ্র থাকবে রুই মাছের গলবিলীয় অঞ্চলে? এগুলো কি মূলত ফুলকা আর্চ। ঠিক আছে, তো এখানে টোটাল 5 জোড়া ফুলকা ছিদ্র থাকবে। তাহলে টোটাল কত জোড়া থাকবে? 5 জোড়া। এবং এই 5 জোড়া ফুলকা ছিদ্র 4 জোড়া ফুলকাকে ধারণ করে। আচ্ছা, এরপরে দেখো রুই মাছের শ্রোণী পাখনায় রক্ত সংবহন করে কোনটা? তাহলে রেনাল কোথায়? বৃক্কে। রেনাল কোথায় বলো? আমরা আরেকবার দেখে আসছি, এটা রেনাল হচ্ছে কোথায়? বৃক্কে। কর্ডাল কোথায়? লেজে। ইলিয়াক কোথায়? শ্রোণী পাখনায়। সাবক্লেভিয়ান বলো। তাহলে এই যে সাবক্লেভিয়ান আছে এটা কোথায় নিয়ে যাবে? ক্ল্যাভিকল। ক্ল্যাভিকল মানে কি? বক্ষে। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে? ইলিয়াক ধমনী। সো রুই মাছের শ্রোণী পাখনায় রক্ত সংবহন করতেছে কোনটা? ইলিয়াক ধমনী। ওকে, তারপর আসো আমাদের পরের কোশ্চেনে। নিচের কোনটি রুই মাছের যুগ্ম পাখনা? তাহলে রুই মাছে মূলত আমরা 5 ধরনের পাখনা পাই। এই 5 ধরনের পাখনাকে 2 ভাগে ভাগ করা হয়। তাহলে একটা হচ্ছে যুগ্ম আর একটা হচ্ছে কি অযুগ্ম। সো তোমরা মেইনলি মনে রাখবা কোনগুলা? অযুগ্ম গুলা। তাহলে মনে রাখবো কোনগুলা? অযুগ্ম গুলা। সো অযুগ্ম গুলা মনে রাখার ক্ষেত্রে ট্রিক্স হচ্ছে এই অযুগ্ম গুলাতে সবগুলা শুরুতে কি থাকবে? প থাকবে। যেমন পৃষ্ঠ পাখনা, পায়ু পাখনা, উচ্চ পাখনা, এরা সবাই হচ্ছে কি অযুগ্ম পাখনা। আর 2 ধরনের পাখনা বাকি আছে, একটা হচ্ছে তোমার কি বক্ষ পাখনা, আর একটা হচ্ছে কি তোমার শ্রোণী পাখনা। একটা বক্ষ আর একটা হচ্ছে কি শ্রোণী পাখনা। এখন যদি তোমাকে বলা হয় যে রুই মাছের প্রধান পাখনা কোনটা, তাহলে কি মনে রাখবা? সরি, প্রধান পাখনা বলতে কি প্রধান চলন অঙ্গ, সেটা হচ্ছে কি পুচ্ছ পাখনা। এটা মনে রাখবো কি প্রধান চলন অঙ্গ। সো মনে রাখতে হবে রুই মাছের প্রধান চলন অঙ্গ হচ্ছে কি পুচ্ছ পাখনা, যেটা রুই মাছটাকে কি করে তোমার একটা নির্দিষ্ট দিকে কি করে নিয়ে যায়, বুঝছো? আচ্ছা, সো এই জিনিসগুলো মনে রাখবো। যুগ্মতে প থাকবে না আর অযুগ্মতে প থাকবে, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবা। তারপর আসো 16 নাম্বার, হাইড্রাতে কোন ধরনের নেমাটোসিস্ট হিপনোটক্সিন ক্ষরণ করে? তাহলে মূলত দেখো হাইড্রাতে কত ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়। হাইড্রাতে নেমাটোসিস্ট পাওয়া যায় হচ্ছে তোমার কত ধরনের? 4 ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়। এবং যদি বলা হয় যে টোটাল নিডারিয়া পর্বতে কয় ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়, টোটাল নিডারিয়া পর্বত হচ্ছে কি 23 ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়। এবং নিডারিয়া পর্বের একটা প্রাণীর নাম হচ্ছে কি হাইড্রা। এবং এই হাইড্রাতে আমরা মূলত কয় ধরনের নেমাটোসিস্ট পাই? 4 ধরনের নেমাটোসিস্ট কি হচ্ছে আমরা এখানে পাচ্ছি। এখন এই 4 ধরনের মধ্যে কি কি আছে? পেনিট্রেন্ট, অথবা এটার অপর নাম কি? স্টিনোটিল। স্টিনোটিল। আচ্ছা, তাহলে এই যে তোমার হাইড্রার কোথায় হিপনোটক্সিন পাওয়া যায়? হিপনোটক্সিন কি একটা বিষাক্ত পদার্থ, এবং এটা মূলত পাওয়া যাচ্ছে কোথায়? এই পেনিট্রেন্ট বা স্টিনোটিলে। এখন আসো হিপনোটক্সিনের কাজটা কি? হিপনোটক্সিনটা কাজটা হচ্ছে কি তোমার তার শিকারকে কি করবে? অবশ করে ফেলবে। হিপনোটক্সিন কি করবে? শিকারকে অবশ করে। আচ্ছা, আমরা যদি একটু দেখি হিপনোটক্সিনটা, তো এই হিপনোটক্সিনটা কি দিয়ে মূলত গঠিত হচ্ছে? হিপনোটক্সিনটা মূলত হচ্ছে কি তোমার আমিষ প্লাস হচ্ছে কি ফেনল। তো এই আমিষ প্লাস ফেনল, আমিষ প্লাস ফেনল বা প্রোটিন প্লাস ফেনল, এই দুইটা মিলে একটা বিষাক্ত পদার্থ, টক্সিন থেকে টক্সিসিটি, তার মানে কি বিষাক্ত পদার্থ। এই বিষাক্ত পদার্থটা হচ্ছে তোমার কি মূলত হাইড্রাতে থাকে। এবং হিপনোটক্সিন, হিপনো মানে কি হিপনোটাইজ করা বা অবশ করা। তাহলে হিপনোটক্সিনের কাজটা কি? এমন একটা বিষাক্ত পদার্থ যে তার শিকারকে কি করে তোমার অবশ করতেছে। আর একটা জিনিস মনে রাখবা যে তোমার হাইড্রা কোন শিকারকে সে আক্রমণ করবে, যেটার করতে কি তোমার গ্লুটাথিয়ন থাকবে। আচ্ছা, ভলভেন্ট হবে না। তো ভলভেন্ট থেকে আমরা একটা জিনিস মনে রাখবো, এটা কি সাধারণত বদ্ধ থাকে। তারপর হচ্ছে স্ট্রেপটুলিন গ্লুটিনেন, এটা হলো না স্টেরিওলিন গ্লুটিনেন, এটা হচ্ছে কি হাইড্রার সবচেয়ে ক্ষুদ্রতম নেমাটোসিস্ট। আর এই দিক দিয়ে স্টিনোটিল বা পেনিট্রেন্টটা হচ্ছে হাইড্রার বৃহত্তম নেমাটোসিস্ট। তো আমরা নেমাটোসিস্ট থেকে যদি কোশ্চেন আসে, তাহলে ভাইয়া কিন্তু আমাদের এর বাইরে কোনো ধরনের কোশ্চেন একটাও আসবে না ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এই জিনিসগুলো ভালো করে দেখে ফেললাম। হিপনোটক্সিনের গঠনটা ভালো করে দেখবা, আমিষ এবং ফেনল নিয়ে গঠিত হয়। এরপর আসো তোমার ঘাসফড়িং এর ওমাটিডিয়ামে কোন অংশটি ল্যান্সের মতো করে কাজ করে? ওমাটিডিয়ামে কোন অংশটি ল্যান্সের মতো কাজ করে? এখন হচ্ছে ওমাটিডিয়াম জিনিসটা কি? এই ওমাটিডিয়াম হচ্ছে ঘাসফড়িং এর যে জটিল চক্ষু আছে বা তোমার পুঞ্জাক্ষী আছে বা কম্পাউন্ড আইজ আছে, এই পুঞ্জাক্ষীর গঠন ও কাজের এককের নাম হচ্ছে কি ওমাটিডিয়াম। আচ্ছা, তো ওই ওমাটিডিয়ামের ক্ষেত্রে লেন্সের মতো কাজ করবে কি জানো? কর্নিয়া। এবং এই কর্নিয়াটা কোত্থেকে তৈরি হবে? এই কর্নিয়া জেন কোষের ক্ষরণ থেকে মূলত এই কর্নিয়াটা তৈরি হচ্ছে। আর র্যাবডুমটা কি করে? এই র্যাবডুমটা কি করে তোমার আলো গ্রহণ করে।
র্যাবডোম কি করে? আলো গ্রহণ করবে। তো আমরা প্রত্যেকটা অপশনই বললাম, র্যাবডোম কি করতেছে? আলো গ্রহণ করতেছে। আর এটা কি করতেছে? কোন কোষগুলোকে ধারণ করে? এটা কি করে? আইরিশ সংযোগ আবরণটা সাধারণত কোন কোষগুলোকে ধারণ করতেছে? সো কর্নিয়া জেন কোষের করণ থেকে কর্নিয়া তৈরি হচ্ছে, এবং এই কর্নিয়া হচ্ছে কি ঘাসফড়িং এর লেন্সের মতো কাজ করে। অপরদিকে র্যাবডোম হচ্ছে কি আলোটাকে গ্রহণ করতেছে। ওকে, এবং এই র্যাবডোমটা কোথা থেকে তৈরি হচ্ছে? এই র্যাবডোমটা হচ্ছে কি রেটিনোলার কোষের করণ থেকে। এটা অনেক আসে, রেটিনোলার কোষের ক্ষরণ থেকে। রেটিনুলার কোষের ক্ষরণ থেকে কিন্তু এটা উৎপন্ন হচ্ছে। সো আমরা এইটাও ভালো করে একটু মনে রাখবো। আচ্ছা, নিচের কোন কোষ যে কোনো কোষে পরিণত হতে পারে? এটা আমরা আগেই বলে আসছি, এটা সিলেট বোর্ডে আসছে তোমার 23 সালে। তাহলে ইন্টারস্টিশিয়াল কোষ কি করতে পারে? সে যে কোনো কোষে সে পরিণত হতে পারে। ওকে, আচ্ছা, হাইড্রার দ্রুতগতি চলনের নাম কি? তাহলে দ্রুতগতি মানে কি? স্পিডি। আমরা বলি না অনেক স্পিড, তাহলে দ্রুতগতি মানে কি? এটাকে বলতে পারি আমরা স্পিডি চলন। তাহলে স্পিডির এস তে মনে রাখবো হচ্ছে কি সমার সল্টিং। ঠিক আছে, সমার সল্টিং চলন হবে। তাহলে কি হচ্ছে এখানে? সমার সল্টিং চলনটা হচ্ছে গিয়ে হাইড্রার সবচেয়ে দ্রুত গতির চলন। এরপর আসো, নিচের কোনটি ঘাসফড়িং এর মস্তকের অংশ? আচ্ছা, এরপর আসো দেখো, লেসিনিয়া। লেসিনিয়া হবে? হবে না। লেসিনিয়া কি ঘাসফড়িং এর ম্যাক্সিলারি পাল্পের অংশ। এটা কোথাকার অংশ? এটা হচ্ছে কি ম্যাক্সিলারি পাল্পে থাকে। তাহলে কোথায় থাকতেছে এটা? ঘাসফড়িং এর পাল্প, পাল্পের একটা অংশ। এটা দেখতে কিসের মতো? সাধারণত নখের মতো। কিসের মতো? নখের মতো। জেনা, তো আমরা অলরেডি পড়ে আসছি, জেনা হচ্ছে কি ঘাসফড়িং এর মস্তকের দুপাশে থাকে। তাহলে এই জেনাটা হচ্ছে কি মূলত ঘাসফড়িং এর মস্তকের অংশ। কক্সা, কক্সা হচ্ছে কি ঘাসফড়িং এর পায়ের অংশ, এবং ট্রোকেন্টার এটা হচ্ছে কি ঘাসফড়িং এর পায়ের অংশ। এখন আসো, এই যে ঘাসফড়িং এর মস্তক, এই মস্তক দেখতে কি ধরনের? ঘাসফড়িং এর মস্তক হচ্ছে কি হাইপোগনেথাস। হাইপোগনেথাস। তাহলে ঘাসফড়িং এর মস্তক দিতে কি ধরনের? হাইপোগনেথাস ধরনের। তো আমরা মনে রাখবো যে ঘাসফড়িং এর মস্তক হচ্ছে হাইপোগনেথাস ধরনের, এবং এই ইনফরমেশন গুলো একটু ভালো করে মনে রাখবো। নিম্নের কোন বৈশিষ্ট্য স্ত্রী ঘাসফড়িং এ দেখা যায়? আচ্ছা, তো স্ত্রী ঘাসফড়িং এর ক্ষেত্রে কি দেখা যায়? আমরা দেখো, স্ত্রী ঘাসফড়িং এর ক্ষেত্রে কি থাকে তোমার বলো, বা স্ত্রীদের ক্ষেত্রে কি থাকে তোমার? ওভুলা থাকে, তাই না? তাহলে কি এটা মূলত কি ডিম্বাণুর সাথে একটা মিল পাচ্ছে আমরা, যেহেতু স্ত্রী। তাহলে আমরা মনে রাখবো কি ওভিপাজিটর। এখন দেখো, ঘাসফড়িং এর দেহে কয়টা খণ্ড থাকে? এই ঘাসফড়িং এর দেহ হচ্ছে তোমার কি টোটাল 11টা খণ্ডক থাকে। তো এই 11টা খণ্ডকে 9 নাম্বার যে খণ্ডক, তাহলে কোন খণ্ডক? নবম খণ্ডক হচ্ছে কি এই ওভিপাজিটরটা থাকে। তারপর সে অ্যানাল সার্কি। অ্যানাল সার্কি কার ক্ষেত্রে বৈশিষ্ট্য? অ্যানাল সার্কি হচ্ছে কি ঘাসফড়িং এর, পুরুষ ঘাসফড়িং এর ক্ষেত্রে বৈশিষ্ট্য হচ্ছে কি এই অ্যানাল সার্কিটা। আর সেমিনাল ভেসিকল কি? এটা আমাদের মানুষের একটা বৈশিষ্ট্য। ঠিক আছে সবাই? সো এই যে জিনিসগুলা একটু মনে রাখবা, যে ওভিপাজিটরটা নবম খণ্ডকে থাকে, এবং এটা কি ঘাসফড়িং এর, স্ত্রী ঘাসফড়িং এর বৈশিষ্ট্য। অ্যানাল সার্কিটা হচ্ছে কি ঘাসফড়িং এর তোমার পুরুষ ঘাসফড়িং এর বৈশিষ্ট্য। এরপর আসো আমরা কত নম্বর কোশ্চেনে যাবো? এখন 22 নম্বর কোশ্চেন। তো 22 নম্বর কোশ্চেনে যদি আমরা দেখি যে ঘাসফড়িং এর একটু বড় তুলি, এটাকে কি বলতেছে যে ঘাসফড়িং এর তোমার ঘাসফড়িং এর পৌষ্টিক তন্ত্রের মেসেন্টেরনের অন্তঃপ্রাচীর কি দ্বারা নির্মিত? এখানে যখন তোমার প্রাচীর কথাটা বলছে, তাহলে আমরা মনে রাখবো কি এটা পেরি কথাটা আসবে। প্রাচীরের ক্ষেত্রে না বেশিরভাগ সময় কি পেরি কথাটা আসে। তাহলে মেসেন্টেরনের অন্তঃপ্রাচীর কি দিয়ে নির্মিত? পেরিট্রফিক পর্দা দিয়ে নির্মিত। আর কাইটিন কি? কাইটিন হচ্ছে কি ঘাসফড়িং এর বহিঃকঙ্কাল। কাইটিন হচ্ছে কি ঘাসফড়িং এর বহিঃকঙ্কাল। এরপর হচ্ছে ব্রাশ বর্ডার জিনিসটা কি? এই ব্রাশ বর্ডার জিনিসটা হচ্ছে কি ঘাসফড়িং এর যে মালপিজিয়ান নালিকা আছে বা প্রধান রেচনাঙ্গ আছে, এটা মনে রাখবা যে মালপিজিয়ান নালিকার ভিলাই, মালপিজিয়ান নালিকা যে ভিলাইগুলো আছে, তাহলে ঘাসফড়িং এর মালপিজিয়ান নালিকা হচ্ছে কি তার প্রধান রেচনাঙ্গ। এই প্রধান রেচনাঙ্গের যে ভিলাইগুলো আছে, এগুলো একত্রে তৈরি করে হচ্ছে কি ব্রাশ বর্ডারটা তৈরি করে। ওকে, এবং মনে রাখবো হচ্ছে কি তোমার মালপিজিয়ান নালিকা কয়টা থাকে? টোটাল 100টা থাকে। কয়টা থাকে? 100টা মূলত থাকে কিন্তু, এবং প্রত্যেকটা কি 25 মিলিমিটার। তাহলে টোটাল কয়টা থাকবে এখানে? আমি এটাও একটু বলে দিচ্ছি, টোটাল হচ্ছে কয়টা? 100টা থাকবে, এবং প্রত্যেকটা হচ্ছে কি 25 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। ঠিক আছে সবাই? তো এই যে কতগুলো ইনফরমেশন আমরা এখান থেকে জানলাম, সো এই ক্লাসগুলো কিন্তু তোমাদের জন্য কতটা ইনফরমেটিভ হচ্ছে তোমরা জাস্ট ইমাজিন করো যে কতটা ইনফরমেটিভ হচ্ছে প্রত্যেকটা লেকচার। আগেরটাও দেখে আসছো, এখন একটাও দেখতেছো। আচ্ছা, পরে আসো 23 নাম্বার,
রেটিয়া মিরাবেলি রুই মাছের কোন অঙ্গে দেখা যায়? রেটিয়া মিরাবেলি মূলত কি রুই মাছের বায়ুথলিতে দেখা যায়। এটা আসলে ব্যাখ্যা করার মতো আর কিচ্ছু কিন্তু ভাইয়া এখানে নাই। ঠিক আছে সবাই? আচ্ছা, এরপর আসো, ঘাসফড়িং এর মধ্য অন্ত্রের অন্তঃপ্রাচীর কোনটি দ্বারা নির্মিত? তাহলে দেখো আমরা অলরেডি বলছি কি, আমরা দেখে আসছি এটা পেরিট্রফিক পর্দা দ্বারা নির্মিত। আমরা আগের একটা কোশ্চেন দেখে আসছি, সো এটা এক্সট্রা করে আসলে সলভ করার কিছু নাই। আচ্ছা, এনিওয়ে, তো আমাদের 24টা কোশ্চেন ছিল মূলত। এনিওয়ে, তো আমাদের টোটাল হচ্ছে কি ভাইয়া 24টা কোশ্চেন ছিল এই আমাদের হচ্ছে কি লেকচার নাম্বার 2-তে, অর্থাৎ প্রাণীর পরিচিতি চ্যাপ্টারে 2023 সালে সকল বোর্ডের কোশ্চেন আমরা আলহামদুলিল্লাহ সলভ করে ফেললাম। তো নেক্সট ক্লাসে আমরা পরিপাক শোষণ করব, এরপর রক্ত সঞ্চালন, শ্বসন, শ্বাসক্রিয়া, চলন, অঙ্গ চালনা, জিনতত্ত্ব বিবর্তন, তারপর ফার্স্ট পেপারের প্রত্যেকটা চ্যাপ্টার এইভাবে আমরা কমপ্লিট করব। তারপর আমরা 2022 সাল ধরবো, 21 সাল ধরবো, এবং কি 20 সালে আমরা আইসা, সরি 20 সালে তো আমরা অটো পাস ছিলাম, 20 সালে তো পরীক্ষায় হয় নাই। এনিওয়ে, তো এইভাবে হচ্ছে কি আমরা দেখবো 19 সাল পর্যন্ত দেখবো। তো আমরা এইভাবে যদি দেখতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য বা বিশেষ করে তোমাদের জন্য হচ্ছে কি এই অ্যাডমিশনে বোর্ড কোয়েশ্চেন গুলো থেকে অসংখ্য কোয়েশ্চেন কমন পাবা, এটা নিশ্চিত থাকো। ঠিক আছে? তো সবাই একটু রেসপন্স করবা এবং কেমন লাগছে এই ক্লাসগুলা বা এই যে সিরিজগুলা, এগুলো একটু জানাবা। এপিসোড 1 কেমন ছিল এবং এপিসোড 2 কেমন ছিল। সবাই ভালো থাকো, ঠিক মতো পড়াশোনা করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।